এবার সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় জুলাই যোদ্ধাদের ওপর আক্রমণ, অভিযোগ বিরোধী দলীয় নেতার। জুলাই নিয়ে কোনো ব্যবসা চলবে না, স্বাধীনতার ৫৫ বছরেও মানুষের জীবন মানের উন্নয়ন না হওয়া দুঃখজনক, বললেন দুই মন্ত্রী। শাপলা চত্বর হত্যা মামলায় কারাগারের লতিফ সিদ্দিকী, শেখ হাসিনা দেশে পা রাখলেই গ্রেপ্তার, বিচার প্রক্রিয়া নিয়ে অভিযোগ খতিয়ে দেখবে সরকার। এক মাসের মধ্যেই উন্মুক্ত হতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। নানা হাত ঘুরে মিলার পাইকার আড়তদারের কারসাজিতে বাড়ছে 10 নিত্যপণ্যের দাম, পণ্য পরিবহনে সড়কে চাঁদাবাজি হচ্ছে, স্বীকার করলেন বাণিজ্যমন্ত্রী। এবং কয়েকদিনের শান্তির পর আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলেও এবার আগে সামরিক অভিযান শুরু ইরানের। সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, হামলার ঘটনা নিয়ে বিস্তারিত জানাবেন। হামলার ঘটনা আগে যেমনটি জানাচ্ছিলাম, সিলেটের গোলাপগঞ্জে যে হামলাটি হয়েছে সেটির আমরা গাড়ি দেখেছি এবং সেই গাড়িতে আমরা দেখেছি কাঁচ ভেঙে গেছে এবং সার্জিস আলম যে বিষয়টি জানিয়েছেন যে এই হামলার ফলে আসলে রক্তাক্ত হয়েছেন এবং তিনি না, তার একজন সহযোদ্ধা রক্তাক্ত হয়েছেন এবং তারা বলছেন যে মৃত্যু অথবা আসলে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল, সেই বিষয়টি তিনি বলেছেন। কিছুক্ষণ আগেও তিনি আমাদেরকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। আরেকটি বিষয় বলতে চাচ্ছি, আমরা কিছুক্ষণের কথা বলেছি অন্যান্য নেতৃবৃন্দের সাথে, তারা বলেছেন যে আসলে এই যে আজকের হামলা সেটির আইনি পদক্ষেপ তারা গ্রহণ করবেন কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি। তারা বলছেন যে সরকার বিরোধী দলকে দমনের জন্য এই হামলা চালাচ্ছে এবং তাদের অভিযোগ স্পষ্ট, তারা বলছেন যে বিএনপি কেন্দ্র থেকে মদদ দিয়ে হামলাগুলো চালাচ্ছে, এটা তাদের অভিযোগ। সেক্ষেত্রে সে কারণেই তারা আসলে ন্যায় বিচার আশা করছেন না এবং তারা যে বিষয়টি বলছেন যে এই যে হামলাগুলো হচ্ছে তারা কিন্তু শঙ্কিত রয়েছেন। আর এই হামলাগুলো অব্যাহত থাকলে কিংবা এই পরিস্থিতি চলতে থাকলে তারা বলছেন যে সরকারকে থাকতে দেওয়া হবে কিনা, নেতৃবৃন্দ বলছেন সেই বিষয়টিও তারা বিবেচনা করবেন, অর্থাৎ আন্দোলনের একটা ইঙ্গিত দিয়েছেন। তো সবকিছু মিলিয়ে এখন আসলে যারা নেতৃবৃন্দ রয়েছেন সিলেট সার্কিট হাউস থেকে তারা গাড়িতে উঠেছেন, কিছুক্ষণের মধ্যেই গাড়িবহরটিও আসলে এখন ছেড়ে যাবে। এখন তাদের যাত্রা হচ্ছে কানাইঘাটের দিকে। তো তারা বলছেন কানাইঘাটে প্রোগ্রাম শেষ করে আরেকটি যে কর্মসূচি রয়েছে তাদের নির্ধারিত ওসমানীনগর, সেই বিষয়টি পালন করবেন কিনা সেটি এখনো নিশ্চিত নয়। হয়তো পরবর্তীতে আমরা সেই সম্পর্কে আপডেট জানিয়ে দিতে পারবো। ধন্যবাদ প্রত্যুষ আপনাকে। গণভোট নিয়ে আপোষ করতে সরকারের পক্ষ থেকে দেয়া প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে জামায়াত, এমনটা দাবি করে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ারি করেছেন, জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নে কোনো টানবাহানা সহ্য করা হবে না। তার অভিযোগ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় বিভিন্ন স্থানে জুলাই যোদ্ধাদের ওপর আক্রমণ করা হচ্ছে। প্রত্যেক জায়গায় নির্লজ্জভাবে দলীয়করণ করে সরকার বৈষম্যমূলক কর্মকাণ্ডে লিপ্ত বলেও মন্তব্য করেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের নিয়ে কাকরাইলে আইডিইবি ভবনে মতবিনিময় সভার আয়োজন করে জামায়াত ইসলামীর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। এ সময় আহত ও শহীদ পরিবারের সদস্যরা চিকিৎসা না পাওয়া বিভিন্ন স্থানে হামলা ও মামলার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন। বারবার আমাদেরকে এই হুমকি শুনতে হয়, সুতরাং হয় জুলাই সনদ বাস্তবায়ন করেন, না আপনারাই আমাদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করেন, আমরা স্বেচ্ছায় আত্মত্যাগ করতে রাজি আছি। জামায়াত নেতারা বলেন, বিএনপিকে গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। এই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে, অভিষ্ট লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের রায় কার্যকরার প্রশ্নে আমরা তিলমাত্র ছাড় দিতে প্রস্তুত নই। অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির বলেন, গণভোটের রায় নিয়ে কোনো আপোষ নয়, ভয়ভীতি দেখিয়ে জুলাই যোদ্ধাদের দমানো যাবে না। গণভোট আপনারা চাইলেন, আমরা চাইলাম, এখন আপনারা মানেন না, আমরা কিন্তু আমাদের জায়গায় আছি, আমরা এখান থেকে সরতে পারবো না। জনগণের সাথে আমরা বেইমানি করতে পারবো না। আপনারা জাতির সাথে দেওয়া কথা লঙ্ঘন করেছেন, আপনারা জাতির সাথে বিশ্বাস রক্ষা করেন নাই। দানাই পানাই বাদ দেন,
জাতি কঠিন সংকটে আপনাদের পাশে থেকে এই দেশকে গড়বে ইনশাল্লাহ। ডাক্তার শফিকুর রহমানের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারের প্রতিটি জায়গায় দলীয় প্রভাব বিস্তার করে দখলদারিত্ব চলছে। বাছাই করে করে অসৎ দুর্নীতিপরায়ণ লোকদেরকে প্রধান প্রধান জায়গায় পদায়ন করা হচ্ছে, যেন একটা দুর্নীতির স্বর্গরাজ্য কায়েম করা যায়। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। বিরোধী দলকে সংযত ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। শুধু সরকারি দলই সব দায়িত্ব নেবে, বিরোধী দল দায়িত্ব নেবে না তা হতে পারে না। বিরোধী দলকেও দায়িত্ব নিতে হবে, তাকেও দায়িত্বশীল আচরণ করতে হবে। বিরোধী দল, আজকের বিরোধী দল তো আগামী দিনের সরকারও হতে পারে তারা। তো যদি তাই হয়, তারা যদি এখন থেকে দায়িত্বশীল আচরণ না করে, বেপরোয়া এবং কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা বলা, বেপরোয়া আচরণ করা, তাতে তো গণতন্ত্র শক্তিশালী হবে না। সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের ভিসা পূর্ব ঘোষণা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়ার ঘটনায় করণীয় নির্ধারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি সভা শেষে চলছে ব্রিফ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা বলতে চাই, যেটা ইতিমধ্যেই বলা হয়েছে, যে আমাদের আরব আমিরাত বা বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশিরা যখন ফেক ডকুমেন্ট নিয়ে যায়, তখন কিন্তু সেই কারণে আমাদের বাংলাদেশিরা যারা যায় বিভিন্নভাবে কাজ করতে, তারা যেরকম বিপদে পড়ে, আবার যারা লিগালি যেতে যাচ্ছে তারাও কিন্তু বিপদে পড়ে। তো দুইভাবেই কিন্তু আমাদের এই শ্রমবাজারটা ক্ষতিগ্রস্ত হয়। তো এইগুলো উত্তরণের জন্য আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অত্যন্ত নিবিড়ভাবে কাজ করছি। আমরা আইন যদি আরও শক্ত করতে হয় বা আইন সংশোধন করতে হয়, 2013 সালের অভিবাসন একটা আইন আছে, সেই আইন যদি সংশোধন করার প্রয়োজন হয়, সেটাও আমরা আইন মন্ত্রণালয় এবং সাথে কথা বলবো এবং সেই দিকে আমরা আগাবো। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সচেষ্ট আছেন। উনি গতকালকে আমাদের সাথে কথা বলেছেন, উনি আমাদের আরব আমিরাতে আমাদের অ্যাম্বাসেডর আছে, ওনার সাথে কথা বলেছেন, প্রকৃত চিত্রটি উনি জানতে চেয়েছেন, উনি জেনেছেন এবং এটা প্রতিকার করার উনি নির্দেশ দিয়েছেন। আমরা সচেষ্ট আছি, কিন্তু একই সাথে আমি আপনাদেরকে অনুরোধ করব যে কোনো রকম আপনারা যাতে আপনার যেই সংবাদটি প্রচার করেন, যে ডেটাটা প্রচার করেন, সেটা যেন ভেরিফাইড হয়। দয়া করে সেটা একটু আপনারা খেয়াল রাখবেন। আমরা সচেষ্ট আছি, আমরা সবাই মিলে কাজ করলে এবং আমার বাংলাদেশি ভাইরা যারা বিদেশে কাজ করছে, তারা যদি আমাদেরকে সহযোগিতা করে, তাহলে অবশ্যই আমরা এটা সমাধান করতে পারবো। আগামী 1 মাসের মধ্যে উন্মুক্ত হতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। বাংলাদেশিদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে এই উদ্যোগ, এমন প্রত্যাশা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। তিনি বলেন, বিদেশে বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্ত করতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকার। মালয়েশিয়া সরকারও বাংলাদেশের সাথে কাজ করতে চায় বলেও জানান মাহাদি আমিন। প্রবাসীদের সহযোগিতায় সব সময় বাংলাদেশের দূতাবাসগুলো কাজ করে যাবে বলেও জানান তিনি। আমাদের যে বিপুল জনগোষ্ঠী রয়েছে, সেটির স্বার্থকেই অগ্রাধিকার দিয়ে কিভাবে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রম বাজারটাকে উন্মুক্ত করা যায়, এবং আমরা বিশ্বাস করি সামনের দিনগুলোতে সেটি সফল হবে। এবং আগামী 1 মাসের ভেতরে যখন বাংলাদেশের উন্মুক্ত শ্রম বাজারে প্রচুর বাংলাদেশি শ্রমিক আসা শুরু করবে, আমরা যখন তাদের জীবনমানের উন্নয়ন ঘটাতে পারবো, ইনশাআল্লাহ দীর্ঘমেয়াদে বাংলাদেশের ভাগ্য পরিবর্তনে সেটি একটা বড় ভূমিকা রাখবে। 3 প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের কার্যালয়ে প্রবেশের সময় তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি। নিয়োগপ্রাপ্তরা হলেন গাইবান্ধার সাগাটা উপজেলার আয়েশা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মোহাম্মদ হাসমত আলী। প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। আয়েশা আক্তার ও নীলা খাতুন দুজনই শারীরিক প্রতিবন্ধী। জন্ম থেকেই 2 হাত না থাকা নীলা খাতুন পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তাকে রাজধানীর মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে। আয়েশা আক্তারও পা দিয়ে লিখে সম্পন্ন করেন স্নাতকোত্তর। হাত না থাকায় মুখ দিয়ে নিয়োগপত্র গ্রহণ করেন তিনি। তাকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ হাসমত আলীকে সমাজ সেবা অধিদপ্তরের অধীনে ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া ভিত্তিক বিশেষ দূত সার্জিও গোর আজ ঢাকায় এসেছেন। এই সফরে সার্জিও গোর প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করবেন। এছাড়া আরও কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে। সফরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন সার্জিও গোর। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠক হতে পারে। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের ৫ মাস পর প্রভাবশালী মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার এটি প্রথম সফর। শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় কারাগারে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এদিন ভাইয়ের সঙ্গে ট্রাইব্যুনালে এসে কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, শাপলা চত্বর হত্যায় কোনোভাবেই জড়িত নন লতিফ সিদ্দিকী। শাপলা চত্বর হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে। এ সময় সঙ্গে আসেন তার ভাই কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী। পরে এজলাসে তোলা হলে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এরপর সাংবাদিকদের কাদের সিদ্দিকী অভিযোগ করেন, লতিফ সিদ্দিকীকে উদ্দেশ্য প্রণোদিতভাবে শাপলা চত্বর হত্যা মামলায় আসামি করা হয়েছে। তিনি সম্পূর্ণ নির্দোষ। কিচেন ক্যাবিনেটে লতিফ সিদ্দিকী ছিলেন না, আর লতিফ সিদ্দিকী এই সময় কিছু ঘটনা নিয়ে বিতর্কিত ছিলেন আওয়ামী লীগের কাছে, শেখ হাসিনার কাছে। এখন যদি উনি কোনো অপরাধের দায়ে, যে অপরাধটা করেন নাই, তার ফাঁসি হয়, আমরা সাদরে গ্রহণ করব, কারণ আল্লাহ তাআলা তাকে তখন মুক্তি দেবেন। প্রসিকিউশন বলছে শাপলা চত্বর হত্যাকাণ্ডে উস্কানিদাতাদের একজন লতিফ সিদ্দিকী। আসামি পক্ষে যেহেতু কোনো জামিনের আবেদন ছিল না, তখন আমাদের আবেদন মোতাবেক এবং কগনিজেন্স অনুযায়ী তাকে কাস্টডিতে নেওয়া হয়েছে এবং জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় গুলশান থেকে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা। শেখ হাসিনা দেশের সীমানায় পা রাখলেই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সচিবালয়ে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সমঝোতা স্মারক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইট ওয়াচের প্রতিবেদন আমলে নিয়ে খতিয়ে দেখবে সরকার। সরকার জনগণের কল্যাণে পরিবর্তন করতে চায় উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীকে আইনি সহায়তায় কাজ করছে আইন মন্ত্রণালয়। বাগেরহাটের মিরাজ শেখকে গুমের অভিযোগের ঘটনা তদন্ত করা হবে বলেও জানান মন্ত্রী। রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সাংবিধানিকভাবে সেপ্টেম্বরের অধিবেশনে নির্বাচন হবে, তবে সরকার মনে করলে আগস্টে বিশেষ অধিবেশন হতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় তার প্রত্যর্পণের চেষ্টা করছে কি করছে না সেটা আপনি কিভাবে জানেন? অবশ্যই চেষ্টা করছে, আমি বলছি। দ্বিতীয়ত হলো, একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধা দেখে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে, কিন্তু তার সেই তো অধিকার তো আছে। আসলে আসবে, আইন তার নিজস্ব গতিতে চলবে, সেখানে তো আমাদের আইনের ব্যত্যয় করে আমরা কিছু করব না। বিগত সময়ে হজ যাত্রীদের বিমান ভাড়া বাড়িয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, একথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 3 দিনব্যাপী হজ ও ওমরা মেলা উদ্বোধন শেষে একথা জানান তিনি। রাজধানীর আগারগাঁয় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ ও উমরাহ মেলা হাবের আয়োজনে 3 দিনের এই মেলায় অংশ নিচ্ছে নিবন্ধিত 167টি হজ এজেন্সি। এছাড়াও আছে বিভিন্ন আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান। বৃহস্পতিবার মেলার প্রথম দিনে স্টলে স্টলে ভিড় করেন হজ ও উমরা পালনের ইচ্ছুক ব্যক্তিরা। এক ছাদের নিচে সব সেবা পেয়ে উচ্ছ্বসিত তারা। হজযাত্রী এবং এজেন্সির মধ্যে
কানেক্টিভিটিটা তৈরি করার জন্য এই মেলার আয়োজন। আমরা হজযাত্রীর সর্বোচ্চ সার্ভিসটা নিশ্চিত করি। প্যাকেজগুলো শুনছি, তারপরে খাওয়া দাওয়া, তারপর জিয়ারাগুলো কেমনভাবে যাওয়া যাবে, ট্রানজিটগুলো কতক্ষণই আজকে সময় লাগবে। একাধিক এজেন্সির সাথে সে যখন কথা বলবে, কথা বলার কারণে সে আসলে হজের মূল বিষয়টা সে বুঝতে পারবে। মেলায় নিবন্ধন করলে মিলছে বিশেষ ছাড়। এজেন্সিগুলো বলছে হজযাত্রীদের সর্বোচ্চ সেবা দিতেই প্রস্তুত তারা। আপনাদের পছন্দনীয় যে এজেন্ট আছে, বৈধ এজেন্ট, সেই বৈধ এজেন্টের মাধ্যমে আপনারা এই নিবন্ধনটা করে হজে যাবেন। বিশেষ করে প্রত্যেক এজেন্সি তার যে নির্ধারিত প্যাকেজ মূল্য, এই মেলায় যারা বুকিং দিবেন তাদের জন্য তারা বিশেষ ডিসকাউন্টের অফার করেছে প্রত্যেকটি এজেন্সি। আমি মনে করি যারা হজ এবং উমরা পালনে ইচ্ছুক তারা এই মেলা পরিদর্শন করলে অনেকগুলো এজেন্সির সাথে কথা বলে অনেক রকমের সুযোগ সুবিধা সম্পর্কে জানতে পারবেন। এর আগে মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান হজযাত্রীদের লাগেজ বিড়ম্বনা দূর করতে উদ্যোগ নিয়েছে সরকার। আমি আজকে এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। পরে মেলায় ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি জানান বর্তমান সরকার হজযাত্রীদের বিমান ভাড়া নির্ধারণ করেছে 1,30,000 টাকা। বিগত সময় যা ছিল প্রায় 2 লাখ টাকা। কেন এই অনিয়মগুলো হয়েছে এবং এত টাকা কেন তারা নিয়েছে, তাদের ব্যাপারে আমরা বিশেষ ব্যবস্থা গ্রহণ করব। পিছনে যারা অন্যায়গুলি করেছে তাদের তদন্ত চলমান আছে। সার্বিকভাবে সবাই চায় যে হাজিদের এই সমস্ত প্যাকেজের দামটা কমুক। হজ উমরাহ মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। নানা হাত ঘুরে মিলার পাইকার আড়তদারের কারসাজিতে বাড়ছে 10 নিত্যপণ্যের দাম। এমন তথ্য দিয়ে গবেষণা সংস্থা সিপিডি বলছে এই বৃদ্ধি কখনো কৃষকের দামের দ্বিগুণেরও বেশি। এদিকে পণ্য পরিবহনে রাস্তাঘাটে চাঁদাবাজি আছে বলে স্বীকার করেছেন বাণিজ্যমন্ত্রী। মানছেন মূল্যস্ফীতি চাপে দেশের মানুষ, আশ্বাস দিয়েছেন সরকারের নানামুখী উদ্যোগেরও। পণ্যের বাজারে খুবই পরিচিত শব্দ কারসাজি, কিন্তু কে বা কারা কিভাবে বাজারে এই কারসাজির সাথে যুক্ত? দেশের 10টি নিত্যপণ্য নিয়ে 810টি বাজার ঘুরে গবেষণা সংস্থা সিপিডি বলছে চালের গড় দাম 5 হাত ঘুরে প্রায় 2 গুণ বাড়ে। মরিচও তাই, কেজিতে বাড়ানো হয় গড়ে 10 টাকা। বেগুন আলুর ক্ষেত্রে বেশি মুনাফা খুচরা বিক্রেতার, পেঁয়াজে আবার প্রান্তিক পাইকারের হাত ধরে হয় প্রায় দ্বিগুণ। সিপিডির গবেষণা বলছে আমিষের বাজারে মাছের দাম বৃদ্ধিতে সবচেয়ে বড় খেলোয়াড় শহরের আড়তদাররা। ডিম মুরগিতে পাইকারি আর গরুর মাংসে গড়ে কেজি প্রতি 75 টাকা পর্যন্ত দাম বাড়ে ব্যাপারীদের হাত ধরে। বিশেষ করে নিম্ন আয়ের জনগণ কি ধরনের পণ্য ভোগ করে থাকে। এমন গবেষণার বিপরীতে বাণিজ্য মন্ত্রীর দাবি উৎপাদনের পরিকল্পনায় আছে তথ্যের ঘাটতি। পণ্য সরবরাহে চাঁদাবাজি আছে স্বীকার করেন তিনি, যার প্রভাব আছে মূল্যস্ফীতিতে। অনেকগুলি আইটেমের উপরে ট্রেসেবিলিটি করতে যাচ্ছি, একটা ফর্মাল ট্রেসেবিলিটি। এই ট্রেসেবিলিটিগুলি যদি আমরা করে ফেলতে পারি তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত এই স্কোপটা আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোন জায়গায় এই জিনিসটা হচ্ছে। সরকারের নজরদারি সত্ত্বেও বাজার ব্যবস্থায় দুর্বলতার চিত্র উঠে আসে সিপিডির এই সংলাপে। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্যে কয়েকদিনের শান্তির পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলেও এবার নিজ থেকেই নতুন করে সামরিক অভিযান শুরু করেছে ইরান। প্রশ্ন উঠছে, কেন এমন সিদ্ধান্ত নিল তেহরান? এর পেছনে কি কৌশল কাজ করছে, আর এই পদক্ষেপে পুরো অঞ্চলের জন্য কি বার্তা দিতে চাইছে ইরান? মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামেনি, বদলে গেছে শুধু এর ধরন। কয়েকদিনের নীরবতার পর মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ওয়াশিংটনের দাবি হামলাটি ছিল অপ্রত্যাশিত। বিশ্লেষকদের মতে সংঘাতের গতি প্রকৃতি এবার নিজের শর্তে নিয়ন্ত্রণে রাখতে চাইছে তেহরান। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের অনুরোধেই সাময়িকভাবে হামলা বন্ধ রাখা হয়েছিল, যদিও তেহরান অনুরোধের কথা স্বীকার করেনি। বরং ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছিলেন তাদের সশস্ত্র বাহিনীও সাময়িকভাবে সামরিক অভিযান স্থগিত রেখেছিল। তবে সেই অবস্থান থেকে সরে এসে নতুন করে হামলা চালানোকে বড় ধরনের কৌশলগত পরিবর্তন হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের সাময়িক সংযমকে দুর্বলতা হিসেবে দেখছে ইরান। অন্যদিকে ওয়াশিংটন ও তার মিত্ররাও নিজেদের অবস্থান থেকে সরে আসতে প্রস্তুত নয়।
ইরানের এই হামলার ঠিক আগে ওয়াশিংটনে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠক শেষে নেতানিয়াহু একে সফল আলোচনা বলে মন্তব্য করেন। বিশ্লেষকদের ধারণা, বৈঠকের পর সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপের আশঙ্কা থেকেই আগাম বার্তা দিতে চেয়েছে তেহরান। ইরানের এই পদক্ষেপ মূলত সামরিকের চেয়ে বেশি কৌশলগত। তারা দেখাতে চাইছে যুদ্ধের সময় ও মাত্রা নির্ধারণে শুধু যুক্তরাষ্ট্র বা ইসরায়েল নয়, তেহরানেরও ভূমিকা আছে। একই সঙ্গে হরমুজ প্রণালী ও আঞ্চলিক প্রভাবের প্রশ্নে কোনো ছাড় দেবে না, এমন বার্তাও দিয়েছে ইরান। এদিকে ইরানকে কঠিন মূল্য দিতে হবে এমন করা হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।